আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তো আপনারা শুনে খুব খুশি হবেন, আজকে আমি এসেছি পাকিজা অ্যাপারেলস লিমিটেড, এটি নরসিংদীর মাধবদীতে। এবং আপনারা আরও জেনে খুশি হবেন, আজকে আমার সাথে আছেন পাকিজা অ্যাপারেলস লিমিটেডের নিট ডাইংয়ের ডিজিএম রাসেল স্যার। তো আমি রাসেল স্যারকে একটু অনুরোধ করব তার পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদের এই সুন্দর একটা সেশন আপনারা করতেছেন, এটা জেনে আমি খুশি হয়েছি। কারণ এইভাবে হয়তো বা আমাদের এক্সপিরিয়েন্সের মেসেজগুলো আগে যখন যেত না, এখন সেটা একটা যাওয়ার একটা মাধ্যম তৈরি হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর ইনিশিয়েটিভ। তো আমি আলামিন মিয়া রাসেল। আমি আমার পড়াশোনা শেষ করেছি বুটেক্স থেকে। তো কমপ্লিট করার পর আমি আমার প্রফেশনাল লাইফে চলে যাই, যেটা আলটিমেট গোল এখন যেতে হবে। তো আমি আমার পড়াশোনাটা বেসিক্যালি বুটেক্সে অ্যাপারেলের উপর করেছিলাম। বাট আমার একটা গোল ক্রিয়েট হয়ে গিয়েছিল যে যেইখান থেকে কোর পয়েন্টে কাজ করা যায় সেই কোর পয়েন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এইটা বলতে পারেন জানার স্পৃহা থেকেই। তো এই সুবাদে আমি দেখলাম যে আমাকে এমন একটা ফ্যাক্টরিতে কাজ করতে হবে যেখানে কাজ করার পাশাপাশি জানার অনেক স্কোপ থাকবে, এবং যারা সিনিয়র কনসার্ন আছেন তাদের আমাদেরকে এডুকেটেড করার ইচ্ছাটা অনেক বেশি। তো দ্যাটস ওয়াই আমি সিলেক্ট করলাম এসকোয়ারকে। তো এসকোয়ারে ইন্টারভিউ দেওয়ার পর আমার ইন্টারভিউ নিলেন ASM হাফিজুর রহমান নিক্সন স্যার, জামান স্যার। ইন দ্য মিন টাইম তখন তাদের হেড হিসেবে ছিলেন কায়সার স্যার। তো এনারা প্রত্যেকেই ভেরি ওয়েল নোন, এবং তারা তাদের সাবঅর্ডিনেটকে সবসময় এডুকেটেড করার দিকেই বেশি মোটিভেট করতেন। তো আল্লাহর রহমতে আমার সেখানে জব হয়। জব হওয়ার পর ফার্স্ট যে লার্নিংটা আমার ছিল, সেই লার্নিংটা হচ্ছে অলওয়েজ রান বিফোর দ্য এক্সেলেন্সি, দেন মানি উইল রান বিফোর টু ইউ। এক্স্যাক্টলি। ইফ ইউ রান বিফোর দ্য মানি, ইউ উইল নেভার ক্যাচ দ্য মানি। তো আমি এই থিঙ্কিংটাকেই আমার মোটো করে নিলাম যে লাইফে যদি আমাকে কিছু হতে হয়, শুরুতে আমাকে এমন কিছু করতে হবে যেটা আমার ফিউচার ফোরকাস্টটাকে অনেক বেশি হায়ার লেভেল পর্যন্ত নিয়ে যাবে। ইন দ্য মিন টাইম তখন আমি আমার জব ওয়ার্কের পাশাপাশি প্রত্যেকটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করতাম। এটা হচ্ছে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা কেমিক্যাল রিয়াকশন কেন, কিভাবে রিয়াকশনটা হচ্ছে, তো এইটা সাবসিডিয়ারি আর কি দিয়ে এই ফরম্যাটটাকেই করা যায়। তো এই ক্যালকুলেশনগুলো আমাকে খুব বেশি হেল্প করলো। তো ইন দ্য মিন টাইম আমাকে আমার যে ডাইরেক্টলি গাইড করছেন যেমন স্যার, তাকে আমি থ্যাঙ্কস জানাই যে সে প্রত্যেকটা জায়গায় আমাকে হেল্প করছে। তো ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমার প্রোডাকশন প্লাস টেকনিক্যাল যত ডিসিশন মেকিং সব কিছুর ক্ষেত্রে, ইভেন তো ওই সময়টায় আমার বায়ারদের সাথে কাজ করার একটা সুযোগ হয়েছে, বায়ার ডেভেলপমেন্ট। তো আমি যখন এসকোয়ারে ছিলাম তখন অনেক বায়ার ডেভেলপ করা হয়েছে। তো প্রত্যেকটা বায়ার ডেভেলপমেন্টে ছিলাম। ইভেন দো যখন বাইং অফিসগুলোতে মুভ করতে হচ্ছে, বাইং অফিসে প্রত্যেকটা লোকের সাথে তাদের সাইকোলজিক্যাল যে একটা গেম আছে সেটাও যেমন কিছুটা রিড করতে পারছি, প্লাস তাদের টেকনিক্যাল সেমিনারগুলো অ্যাটেন্ড করতাম। এবং প্রত্যেকটা ওয়ার্ডার প্লেস করার পূর্বে আমরা একটা রিস্ক অ্যানালিসিস মিটিং করে নিতাম ওয়ার্ডার রিসিভ করার আগে। সো ওই রিস্ক অ্যানালিসিস মিটিংগুলো আমাকে অনেক বেশি হেল্প করছে টেকনিক্যাল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। তো এখন আসি, ওভারঅল আমি বললাম, এখন আসি আমার টেকনিক্যাল যে ম্যাটারগুলো, টেকনিক্যাল ম্যাটার। তো এই টেকনিক্যাল ম্যাটারগুলো আমি যখন ডাই হাউসে থাকতাম প্রতিদিন, প্রত্যেকটা ডাই হাউসেরই কোর কিছু প্রবলেম থাকে যেটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভেরি করে, বাট র্যান্ডম কিছু প্রবলেম থাকে যেটা সকল ফ্যাক্টরিতেই থাকে। আমি ফার্স্ট এইগুলোকে আলাদা করলাম যে আমার র্যান্ডম প্রবলেমগুলো কি, হোয়াট ইজ দ্য ফ্যাব্রিক প্রবলেম, হোয়াট ইজ দ্য ইয়ার্ন প্রবলেম, হোয়াট ইজ দ্য ভ্যারাইটিস ফ্যাক্টর বেসিস যে প্রবলেমগুলো সকল ফ্যাক্টরিতে হয়। তো এই প্রবলেমগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু করলাম, হাউ টু ওভারকাম সাচ টাইপস অফ প্রবলেম ইন ফিউচার। তো কাজের পাশাপাশি এগুলো করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য ফিল করতাম, কারণ আমি আমার জবের
শুরু থেকে স্টিল না আমি কখনো টাকার পিছনে ছুটিনি। যদিও আমরা টেক্সটাইলে ভর্তি হয়েছি, আমরা জানি এটা কোর সত্য, এটাকে অস্বীকার করার কিচ্ছু নাই যে টেক্সটাইলে ভর্তি হওয়ার প্রত্যেকটা ছেলেরই একটা মোটো থাকে যে অনেস্ট ওয়েতে দ্য হাই স্যালারি ক্যারি করা। এক্স্যাক্টলি, ইটস রিয়েলি ট্রু। এটাকে মানে যে অমিট করবে আমি জানি না, সে করতে পারে অনেকে, বাট আমি বিলিভ করি এবং আমারও ইন্টেনশন সেটাই ছিল যে অনেস্ট ওয়েতে একটা হায়ার স্যালারি ক্যারি করব। যে কারণে ডাক্তারি প্রফেশনে যাই নাই, অন্য জায়গায় যাই নাই কোথাও, কারণ আমার ইচ্ছা যে এই জায়গায় থাকবো, অনেস্ট ওয়েতে হায়ার স্যালারি ক্যারি করবো। তো যখন আমি প্রফেশনাল লাইফে আসলাম তখন ওই জিনিসটাই আমার মাথায় কাজ করলো যে আমি যদি আজকে জানতে থাকি একটা সার্টেন টাইম পরে আমাকে হয়তো বা টাকা নিয়ে কোনোদিন চিন্তা করতে হবে না, কারণ আমার জানার পরিধি টাকাটাকে ওভারকাম করে যাবে। তখন টাকা আমার পিছনে ছুটবে, আমি কেন টাকার পিছনে ছুটবো? কারণ আমরা শুরু থেকেই যখন আমরা স্টুডেন্ট তখন থেকে জানতাম যে বিভিন্ন ফ্যাক্টরি মালিকরা, বিভিন্ন ফ্যাক্টরি সিনিয়র কনসার্নরা আমাদের এই ভার্সিটিতে আসতো, আইসা স্টুডেন্ট চুজ করতো যে পরবর্তীতে তার এই ছেলেকে লাগবে। তো আমরা যখন আসলাম তখন একটা টাইম ইন্টারভালে সেটা চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের দ্বারে প্রান্তে যাইতে হতো ফ্যাক্টরি। তো পরে চিন্তা করলাম যে এই সিচুয়েশনটা ডে বাই ডে আরও ডিফিকাল্ট হবে, বাট আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের টেকনিক্যাল নলেজ যদি হায়ার থাকে তখন আমাদের কারো দ্বার প্রান্তে আর কখনো যাইতে হবে না। কারণ ফুল প্রস্ফুটিত হলে তার সুবাস যেমন ছড়াবে এবং সবার লোকচক্ষুর আড়াল থেকেও সে প্রস্ফুটিত হবে। সেই সুবাদেই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়েই বেশি মুভ করতাম, যেটার বেসিস থেকে লাইফে অনেক রিস্ক নিতে হয়। যেমন আমি আমার প্রফেশন থেকে অন্যদিকে স্কিপ করে গেছি, আরেকটু যাচ্ছি। তো স্কোয়ারে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স আমি জব করি। জব করার পর আমার জব লিভ করি 2018 ফেব্রুয়ারি। ইট মিনস আপনি 2008-এ সেখানে স্টার্ট করেছেন? ইয়েস। তো এটা জব যখন লিভ করি আমাকে অনেক বড় ভাই, অনেক শুভাকাঙ্ক্ষী, আমি বলবো যে প্রত্যেকেই আমার ভালোর জন্য, এবং আমি যাদের আন্ডারে জব করতাম আমার সিনিয়র প্রত্যেকেই আমাকে বলছে যে তুমি এই ফ্যাক্টরিটা লিভ করো না এবং ওই ফ্যাক্টরিতে যেও না। সামহাও ওই ফ্যাক্টরিটা ভালো না, ভালো না, তাদের পেমেন্ট প্রসিডিওর ভালো না, স্যালারি স্ট্রাকচার ভালো দিবে বাট মান্থলি তুমি পেমেন্ট পাবা না। তো তখন আমি একটা গোলকে সেট করলাম, আমি যদি সবার ধারাবাহিকতায় চলি তাহলে আমি তো অ্যাজুয়ালি হয়ে গেলাম, ডিফারেন্ট কিছু আমার করা লাগবে। তখন আমি ক্যালকুলেশন করা শুরু করলাম। লাইফের প্রত্যেকটা জিনিস তো ক্যালকুলেশন। আমরা যে লাইফে পড়ছি প্রত্যেকটা জিনিস, যেমন এম ইন লাইফ আমরা বলে যে এসে রচনা আমরা মুখস্থ করছি, বা একটা সার্টেন টাইমে আমরা বুঝতে শিখছি যে হ্যাঁ এম ইন লাইফ হচ্ছে এই জিনিস যে ফিউচার গোল কি, এটাকেই এস্টাবলিশ করা। তো এম ইন লাইফটা টোটালি হচ্ছে প্ল্যান অফ ইয়োর লাইফ। তার মানে প্ল্যান করতে হবে, আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব, তার জন্য আমাকে কি প্ল্যান করতে হবে? আমাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে যাতে আমি অ্যাডমিশনে অ্যালাউ হতে পারি, অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম তুলতে পারি, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে হবে। আমার প্রত্যেকটা একটা করে স্টেপ আসতেছে, অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো পরে এইখানেও আমি ওইভাবে ক্যালকুলেশন করলাম যে স্কোয়ার টাইপ ফ্যাক্টরি আছে কতগুলো বাংলাদেশে, যদি ক্যালকুলেশন করি নট মোর দেন 10%, যত টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে নট মোর দেন 10%। তো 10% যেহেতু 10%-এর অধিক হবে না, তার মানে 90% ফ্যাক্টরি, আমি যে ফ্যাক্টরিতে যাচ্ছি সেটাই ফ্যাক্টরি। এবং তাদের হয়তো বা পেমেন্ট প্রসিডিওরে কোনো ডিফিকাল্টিস থাকবে, মেশিনগুলা ভালো না, বা ওয়ার্কারগুলা ওয়ার্ক ফ্রেন্ডলি না, বিভিন্ন কিছু ভ্যারাইটিস ফ্যাক্টর। ইভেন হয়তো বা জব ওয়ার্ক করতে হবে। পরে আমার ক্যালকুলেশনে তখন সাথে সাথে ম্যাচ করলো যে আমি তো আসলে 10% ফ্যাক্টরিতে থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় নিজেকে
এলিজিবল করতে পারবো না। তাহলে আমাকে 90%-এর যে পোর্শনটা আছে সেই পোর্শনটা থেকে আমাকে মুভ করতে হবে। তখন আমি ফিল করলাম আমি মেবি 10 ইয়ার্সের নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স যে আমি এসকোরেট রইলাম, এটা কি ভুল করলাম? পরে মনে হলো যা করছি ফরগেট ইট, এখন আমাকে যেটা করতে হবে সেটার জন্য আমাকে মরিয়া হয়ে করতে হবে। তো আমি ফ্যাক্টরিতে জয়েন করলাম। তো অ্যাজ ইউজুয়ালি জব করতেছি। তখন জয়েন করার পরে আমার ফার্স্ট ইনসেশন হলো ফ্যাক্টরি কোর পয়েন্টটা কি। প্রত্যেকটা ফ্যাক্টরি কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়া নিয়ে চলে, ডিফারেন্ট ইথিক্স নিয়ে চলে। আমাকে ফার্স্ট যে রিড করতে হলো এই ফ্যাক্টরির মূল ইথিক্সটা কি, তারা কোনটাতে স্বাচ্ছন্দ্য ফিল করে, কোনটাতে মোর দেন হ্যাপি থাকে। ওনারা কিছু কিছু ফ্যাক্টরে অনেক বেশি হ্যাপি থাকে, সব ফ্যাক্টরি কিন্তু হ্যাপি থাকবে না। তো ওখানে গিয়ে দেখলাম যে তাদের সেলস ভ্যালু, আর্নিং, রেভিনিউ এইদিকে খুব কম ফোকাস, বিকজ তারা ব্যাংক লোন নিয়ে কাজ করে। লোনের ভার অনেক সময় অনেকের কাছে বার্ডেন, অনেকের কাছে এনজয় করার বিষয়। তো তাদের মূল থিঙ্কিং হচ্ছে তাদের হাই প্রোডাক্টিভিটি, পার ডে প্রোডাকশন যদি বেটার হয় দে আর মোর দেন হ্যাপি। তো প্রোডাকশন যদি ভালো করতে হয় অবশ্যই সেটা কোয়ালিটিফুল প্রোডাকশন করতে হবে, কারণ প্রোডাকশন করলেই হবে না। সেটাকে যদি আমি রিপ্রসেসের জন্য ব্যাক করি তাহলে তো আমার প্রোডাকশনটি অটো কমে যাবে। সো প্রোডাকশন অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। তো আমি ফোকাসটা এদিকেই দিলাম। আমাকে প্রিভিয়াস হিস্ট্রিতে যা প্রোডাকশন ছিল হয় সেটাকে ব্রেক করতে হবে, না হলে এখন যে ফলেন কন্ডিশন আছে এই ফলেন কন্ডিশনটাকে একটা স্টেডি লেভেলে নিতে হবে বা একটা ব্রেক ইভেনে নিতে হবে যে প্রিভিয়াস হিস্ট্রিকে রিস্ক করছে। তো এই স্ট্র্যাটেজিতে যাওয়ার পর দেখলাম যে না, ফাইনালি ওইটাকে আমি রিস্ক করতে পারছি। তখন সবার খুব সাপোর্ট পাচ্ছিলাম। ওই সময় আমি আমার মোটোটাকে এস্টাবলিশ করা শুরু করলাম যে দিস ইজ দ্য জব ওয়ার্ক বেস ফ্যাক্টরি, সো আই হ্যাভ টু ওয়েল নোন টোটাল মার্কেট এরিয়া, আই এম সাপোর্টিং ইচ অ্যান্ড এভরিবডি ভেরি টাইমলি। তখন আমার টাইম ক্যালকুলেশনগুলো নিয়েই কাজ শুরু হলো। আমি টাইম ক্যালকুলেশন করতাম, প্রোডাকশনের উপর টাইম ক্যালকুলেশন করতাম, আমার যে সারাউন্ডিংসে যারা আছে পিপল তাদের কাজের যে একটা সার্টেন টাইম সেটাও যেমন দিতাম এবং তাদের হ্যাপিনেসকে এনশিওর করার চেষ্টা করতাম। কারণ আমি জানি যে প্রত্যেকটা ওয়ার্কার বলেন বা এমপ্লয়ি বলেন, প্রত্যেকের হ্যাপিনেস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাপিনেস যদি এনশিওর না করতে পারি তার দ্বারা আমি বেটার আউটকাম পাবো না, প্রোডাক্টিভিটি কমে যাবে, প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি কমে যাবে। কারণ সে যদি ঘরে বসে ফিল করে যে আমি এত বিরক্তিকর ডিউটি, এত বিরক্তিকর, এই টাইমটা শুধু পাস করতে পারলে হলো, 8টা বাজলে আমি চলে যাব, এটা কিন্তু হ্যাপিনেসের সহিত ডিউটি হলো না। যদি আমি তার হ্যাপিনেসটা এনশিওর করতে পারি সে তখন ফিল করবে আমার হাতে 10টা ওয়ার্ক জব আছে, এই 10টা জব শেষ করবো, তাতে যদি আমার 7টার সময় শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি চলে যাবো, স্যার আমাকে কিছু বলবে না। দ্যাটস দ্য হ্যাপিনেস। বা এইটা 8:30 বাজলেও আজকে শেষ করে যাবো, কালকে আইসা স্যার যে কটা কাজ থাকবে শেষ করে 6টার দিকে চলে যাবো, একটু কাজ আছে। ফিল করতে পারতেছে যে আমার জবটাই শেষ করা হচ্ছে মূল লক্ষ্য, টাইমটাকে রিস্ক করা মূল লক্ষ্য না। তো আলটিমেট ওইখানে আমি সাকসেসফুলি সব কিছু এস্টাবলিশ করতে পারলাম এবং আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি থাকলো। তারপর আমার লাইফের মোরাল পয়েন্ট যেটাই আসলাম সেটা হচ্ছে পাকিজাকে সিলেক্ট করা। ওইখানে জব করা অবস্থায় সামহাও ওখানকার এমডি স্যার আমাকে খুবই ভালোবাসতো। তো উনি কখনোই আমাকে আসতে দেবে না, আমাকে মানে অনেক ওয়ে ক্রিয়েট করে তারপরে আসতে হয়েছে, স্বাভাবিকভাবে আমি আসতে পারিনি, এক কথায় লুকোচুরি করেই চলে আসতে হয়েছে। তো এইখানে যখন আসি তখন তো স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হলো এখানে আসার কারণটা কি, মানে এখানে আপনি কি দেখলেন বা আপনার কি অপরচুনিটিস ছিল যে আপনি এখানে এভাবে আসতে হলো? এখন বলি, এইখানে আমি আমার স্যালারির দিকে তাকাই আসি না, ফ্যাসিলিটির দিকে তাকাই আসি না, কারণ স্যালারি ফ্যাসিলিটি অলমোস্ট খুব বেশি ভেরিয়েবল ছিল না। বাট আমি একটু ভিন্ন টাইপের একজন মানুষ, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। লাইফের প্রত্যেকটা স্টেজেই চ্যালেঞ্জ নিয়েছি, ছোটো থেকে বড় হয়েছি, আমি অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে বড় হয়েছি। তো এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।
আমার হয়তো বা ভুল হতে পারে, বাংলাদেশের অ্যাসপেক্ট বা অন্য অ্যাসপেক্ট আমি জানি না, বাংলাদেশের অ্যাসপেক্টে বলবো কখনো কেউ ফ্যাক্টরিতে নতুন কোনো ফ্যাক্টরি ইলেকশন টাইম থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত গিয়ে লং টাইম স্টে করেনি। খুব রেয়ার কেস। আমার হয়তো বা আমি ছোটো মানুষ, আমার জানার পরিধিতে একটু কম থাকতে পারে, কারণ এখানে একটা আকাশ কুসুম কল্পনার ব্যাপার কাজ করতে আগে। এখনকার ওনারদের হয়তো বা এটা একটু কম কাজ করে, বা তারা বুঝতে শিখছে, অথবা তারা ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে। যখন তারা ইলেকশন মেথডে চলে যায় বা প্ল্যান করতে থাকে, তখন তারা চিন্তা করে যে ডাইং করলেই তো টাকা, আর্নিং আর আর্নিং, আর্নিং আর আর্নিং। তো যখন ডাইংটা তারা শুরু করার পর যখন প্রোডাকশনে যায়, তখন যখন ফেস করা শুরু করে যে কই আমার টাকার ফ্লো কই, তো তখন যখন এটা পাইলাম, তখন দেখা যায় যে আসেন হয়তো বা উনি টিম ভালো করে সেট করতে পারে নাই, যার কারণে, অথবা ওনার স্যাটিসফাই হয় না, সেই কারণে মানে ভ্যারাইটিস ফ্যাক্টর জড়িত থাকে, যে ফার্স্ট ম্যানেজমেন্ট একটা শর্ট টাইম পর্যন্ত থাকতে পারে। এটা যদিও একটু পেইনফুল যারা এমপ্লয়ি, এবং ওনারদের জন্য পেইনফুল যে এক্সপেকটেশন লেভেল রিচ করতে পারতেছে না তার যারা এমপ্লয়ি আছে। তো আমি ভাবলাম যে এরকম তো ইতিহাসে ছিল, এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও বলছে যে এটা একটু রিস্ক হয়ে যায়, যে ফার্স্ট স্টার্ট করে সেটাকে একটা প্রফিটের রেঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া ইটস টু ডিফিকাল্ট। এই টু ডিফিকাল্টকে আরও বেশি ইম্পসিবল করে দিয়েছে আরেকটা ফ্যাক্টর। কারণ আমি যখন এই ফ্যাক্টরিতে জয়েন করব, তখন কথা হচ্ছিল এই ফ্যাক্টরিটা ফুললি জব ওয়ার্ক হবে, দ্যাটস মিনস সাবকন্ট্রাক্ট, এবং এই সাবকন্ট্রাক্ট টোটালটা মার্কেটিং করে আমার আনতে হবে। It was a big challenge for you, indeed. That's mean not only difficult, too difficult, it was impossible. And then I sit with my wife. She's my better half. What can I do? I'm agreed to take such types of risk, but needs your support. So she replied, okay, go ahead. I know you very well. You can do. You can do. In your past life history that I heard from you, your mother, everybody said you never failed in your challenge. That case, in the meanwhile, I set small amount money in her account. This is your money. If I leave the job or sack the job or bound to leave the job, then please continue my family for a certain time, 2 months, 3 months. I will manage any other job, because আমি একটা কাজই জানি, ডাইং করা। কাপড় কিভাবে ডাইং করতে হয় কোয়ালিটিফুল এবং শর্ট টাইমে সেটাকে করা, এবং সাকসেসফুলি কোয়ালিটিফুল ফ্যাব্রিক ডেলিভারি করা। সো আমার জব নিয়ে সমস্যা হবে না, বাট আমি তো আসলে কোনো জায়গায় শর্ট টাইম জব করি না, একটা লং টাইম। কারণ ওই যে আগেই বলছি, টাকার পিছনে মোহটা কম। তো তোমাকে এইটুকু ফ্যামিলি সাপোর্ট টানতে হবে, 2-3 মাস তুমি প্রয়োজনে টানবে, এটা আমি একদম রিল্যাক্স মাইন্ডে কাজ করতে চাই। বললো যে তুমি তোমার রিল্যাক্স মাইন্ডে কাজ করো, এবং আমি তার কাছ থেকে সময় কিনে নিলাম, যে আমি তোমাকে লাস্ট 8 years টাইম দিছি, আমাকে 1 year টাইম দিতে হবে। আমার টাইম নিয়ে কখনো কোশ্চেন করা যাবে না। আমি রাত্রি 9টায় আসবো, 8টায় আসবো, 10টায় আসবো, সকাল 6টায় বের হয়ে যাবো, 7টায় বের হয়ে যাবো, কয়টায়, কোনো কোশ্চেন করা যাবে না। আমি যাব, আমি আমার এই গোলটাকে অ্যাস্টাবলিশ করব। ওকে, সেই অ্যাগ্রিড। আমি স্টার্ট করলাম, কনফার্ম করলাম যে হ্যাঁ আমি আসতেছি। সামহাউ তো জয়েন করার পরে আমার চ্যালেঞ্জটাকে তো এখন অ্যাস্টাবলিশ করতে হবে। তার জন্য প্ল্যান করলাম যে আমার জব ওয়ার্ক করতে গেলে আমাকে জোন বেসিস
করতে হবে, প্রত্যেকটা জোনকে আমি ডিফাইন করলাম, প্রত্যেকটা জোনের কী পরিমাণ ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির কনসার্ন পিপল কারা বা ওনার কারা, এইগুলোকে নোটিফাই করলাম। নোটিফাই করে আমি তখন ডেট ফিক্সড করলাম এবং ডায়েরিতে প্রত্যেকটা লিপিবদ্ধ করলাম, একে আমি কল দিয়েছি, একে আমি কল দিয়েছি, একে এর সাথে কথা বলছি, মিট করতেছি। এবং তখন আমি একটা মোটো নিয়ে আগাইছি। মোটোটা হচ্ছে, তো প্রেজেন্ট সিচুয়েশন টোটাল ওয়ার্ল্ড মার্কেট ভেরি ভেরিয়েবল আর ভোলাটাইল। দ্যাটস মিন গ্লোবাল ওয়ার্মিংয়ের টাইমে আমরা আসলে কনক্রিট থাকতে পারি না যে প্রত্যেকটা বায়ারের একটা সিজন থাকে, যে এখন উইন্টারের ড্রেস নেবো, এখন সামারের ড্রেস নেবো, এক্সেট্রা। ফ্যাশন ওয়্যার, ওয়ার্ক ওয়্যার ডিফারেন্ট। তো যেহেতু বায়ারদের সাথে কিছুটা হলেও কাজ করার একটা সুযোগ হয়েছে, তো এই জিনিসগুলোর বেসিসে যেটা চিন্তা করলাম, গ্লোবাল ওয়ার্মিংয়ের এই শীত চলে আসছে, এর মধ্যে গরমের প্রভাবটা বেড়ে গেছে। শীত শেষ হওয়ার আগে যে টাইমটা আমার দেখা গেলো এপ্রিলে, মার্চে বা এপ্রিলে যে শীত কমবে বা সাপোজ, তো দেখা গেলো যে না, ফেব্রুয়ারিতেই সামারের ড্রেস লাগতেছে। তার মানে তারা অর্ডার প্লেস করতে যায় একটু কনফিউজ থাকে, যেহেতু আমাদের দেশ থেকে প্রত্যেকটা শিপমেন্ট যেতে একটা টাইম লাগে, তো তারা টাইমটাকে কিন্তু ক্যালকুলেশন করতেছে। যেখানে আগে 120 ডেজ লিড টাইমে ওয়ার্ক অর্ডার প্লেস করতো, সেটা তারা 90 ডেজ থেকে 60 ডেজ, 60 to 45 ডেজ, ইভেন তো 30 ডেজেও বাংলাদেশ থেকে শিপমেন্ট করছে। তো তখন এটাকে টাইমটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, 30 ডিসি কি আমরা বাই এয়ার করেছিলাম নাকি আমরা সিপোর্টে? সিপোর্টে এরকম হয়েছে, যেটা নারায়ণগঞ্জ জোনটা বেসিক্যালি করেছে। তো আমি সেই বেসিসে চিন্তা করলাম যে আমাদের এই চ্যালেঞ্জটাই সামনে সম্মুখীন হতে হবে, যেহেতু গ্লোবাল ওয়ার্মিং। তো এই চ্যালেঞ্জটাকে যদি আমাদের অতিক্রম করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায় টাইমকে কনজিউম করতে হবে। তবে প্রত্যেকটা ফ্যাক্টরি যাদের টাইম নেই, তাদের সাথে আমি বসার চেষ্টা করব। তো তাদের সাথে একটাই কথা, ভাই আপনারা তো একটা জায়গায় স্টার্ট আপ থাকে, ডাইং করে কবে দেবে? আরএফডি ডেট নিচ্ছে, যেটার আপনারা নিচ্ছেন 60 ডেজ লিড টাইমে অর্ডার, তার মধ্যে আপনি নিটিং করবেন, কারণ নিটিং চারদিকে ছড়াই দিতে হবে। ছড়াই দিয়ে আপনি নিটিং করবেন, পার ডে একটা নিটিং মেশিন কত 200 থেকে 250 কেজি নিট করে দিতে পারবে। তো এত হিউজ ভলিউমের অর্ডার নিটিং করে আসবে, তারপরে ব্যাচ রেশিও অনুপাতে ডাইং হবে, ডাইং হয়ে সে শেড কোয়ালিটি অ্যাপ্রুভাল নেবে, অ্যাপ্রুভাল নিয়ে তারপর ফ্যাব্রিক ডেলিভারি করবে, কাটিং করবেন, একটা হিউজ টাইমের লং টাইম প্রসেস। তো ডাইংয়ের ক্ষেত্রে রিস্ক অ্যানালাইসিস, রিস্ক ফ্যাক্টর থেকেই কোয়ালিটি প্রবলেম আসতে পারে, ক্রিজ মার্ক, লাইন মার্ক, ভ্যারাইটিস ফ্যাক্টর। তো এই টাইমটা সবাই আগে ডাইংয়ের টাইমটা অনেক বেশি নেওয়া। আমি ফার্স্ট এটাতেই হাত দিলাম যে আমার ডাইংয়ের টাইমটা আমি অনেক কম নেব, হ্যান্ড টু মাউথ সার্ভিস দেব। ইট ওয়াজ ইউর টার্নিং পয়েন্ট, আই গেস। ইয়েস, হ্যান্ড টু মাউথ সার্ভিস যদি আমি দিতে পারি, তাহলে তার শিপমেন্টের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না, এবং কোয়ালিটিফুল ফ্যাব্রিক ছাড়া তো আমি দিতে পারবো না। তো এই বেসিসে দেখলাম যে আমার কথার সাথে অনেকেই এগ্রিড হলো এবং তারা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য শুরু করলো। তো আমি হ্যান্ড টু মাউথই দিতে পারছি। সেই সুবাদে মোটামুটি মার্কেটের ভালো একটা ইমপ্রেশন তৈরি হলো যে না, পাকিজাতে ফ্যাব্রিক দিলে ফ্যাব্রিকটা ইন টাইমে এবং কোয়ালিটিফুল। You got a positive approach all over the market. And in the meantime, আমি যখন কোনো ফ্যাক্টরিতে যেতাম, তখন ফ্যাক্টরিতে আমি একটা কথা বলতাম যে আপনার টাইমের উপর সাপোর্ট দেবো, আর একটা ফ্যাক্টর, আপনি আমার সাথে কাজ করবেন কি করবেন না, ইটস আপ টু ইউ, বাট আপনার একটা সাপোর্ট আমার লাগবে। আপনি শুধু একটা সাপোর্ট দেবেন, 10টা সাপোর্ট আমি দিব। পরে বললো কী সাপোর্ট? বললাম যে আপনি তো বিভিন্ন জায়গায় ডাইং করবেন, যার ডাইং নেই তার জন্য বাংলাদেশের সকল ডাইংই তার, যারা ব্যবহার করে। তো আপনার কাছ থেকে সাপোর্টটা হচ্ছে আপনি সবচেয়ে প্রবলেম ফেস করেন কী ধরনের কম্পোজিশন, কনস্ট্রাকশন, ফ্যাব্রিকে, সেই ফ্যাব্রিকটার একটা ব্যাস আমাকে দিবেন, আমি সেটাকে কতটুকু আপনাকে সেই স্টেজ থেকে রিলিভ করতে পারি সেটা আমি দেখাবো, যে আমি অন্য জনের চেয়ে বেটার সাপোর্ট দিতে পারতেছি কিনা ফ্যাব্রিকের কোয়ালিটিতে, যে ফ্যাব্রিকটা নিয়ে আপনি সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস করেন। তো অনেকে এই
কথাটাও পজিটিভ ফিডব্যাক দিল। সামহাউ আমার একটা ফ্যাক্টরি বিসকোস ফ্যাব্রিক দিল, যে বিসকোসে আমার কিছু শিঙ্কেজ প্যাটার্ন নিয়ে প্রবলেম ফেস করি। সবচেয়ে বড় প্রবলেম আনইভেন রানিং সেটের জন্য। তো খুব ক্রিটিক্যাল একটা কালার দিয়ে সে আমাকে, তো আমি সাকসেসফুলি তাকে এটা ডেলিভার করলাম। তারপর সে সাথে সাথে 20 টন বিসকোসের অর্ডার, এবং বিসকোস এই 20 টন সাকসেসফুলি দেওয়ার পর সে তার ফ্যাক্টরির সকল অর্ডার সে উঠে এনে আমার ফ্যাক্টরিতে দিয়ে দিল। এরপরে আমার সাথে তার কন্টিনিউ হলো, এবং আমি আরেকটা জিনিস বিলিভ করি, আমি সারাদিন আপনার পিছনে দৌড়ে যতটুকু না ইভালুয়েশন পাবো, আপনার কোনো সাইড কনসার্ন যে আমার সাথে ট্যাগ নাই বা আমার সাথে ট্যাগ আছে সামহাও, কিন্তু আপনার সাথে ওয়েল রিলেশন বা আপনার ওয়েল নোন, সে যদি আপনাকে এসে বলে যে ওই ফ্যাক্টরিটা অনেক ভালো সাপোর্ট দেয়, আমি হাজারবার আপনাকে বললে যে আপনার ভিতরে যে মনোভাবটা তৈরি হবে, ওই লোকটা একবার বললে তার চেয়ে বেটার ইমপ্রেশন তৈরি হবে। আপনি তখন চিন্তা করবেন, না ও তো অবশ্যই ভালো সাপোর্ট পাচ্ছে, কারণ ডাইংয়ের সাপোর্টটা অনেক বড় জিনিস। আমি দেখছি আমার যারা জব ওয়ার্ক করার ফ্যাক্টরি রয়েছে বা যারা আমার কাস্টমার, প্রত্যেকেই তার সারাউন্ডিংসে যারা আছে প্রত্যেকেই পাখিজার কথা বলতো যে না ওনাদের সাপোর্ট ভালো, টাইমের মধ্যে দেয়, কমিটমেন্টে পাক্কা। তো আমি তখন যেটা শুরু করলাম, আমার ফ্যাক্টরির সকল ছেলেপেলেদের ডেভেলপ করা, তাদের মোটিভেট করা, যে আমি একটা জায়গায় কখনো কম্প্রোমাইজ করি না লাইফে, এখনো করবো না। কমিটমেন্ট ফেল করা যাবে না, এবং তার জন্য দিন রাত খাইটা হলেও টাইমের আগে আমাকে ডেলিভারি এনশিওর করতে হবে। টাইমের আগে আমি যদি ডেলিভারি এনশিওর করতে পারি, তাহলে সে সবসময় আমাকে সাপোর্ট দেবে। তার মানে আমরা যারা ভিউয়ার্সরা আছি, যারা স্যারের কথাগুলো শুনতেছি, তার মানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আমরা যখনই কাজে কোনো কমিটমেন্ট দিব, যে কোনো স্বার্থে যে কোনো অর্থে আমাদের কিন্তু সেটা পূরণ করতে হবে, যদি আমরা সাস্টেইন করতে চাই খুব ভালোভাবে। লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ